আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা অনেকজন আজকে জয়েন করেছো আর নতুন আছো অনেকেই। আসলে আজকে আমাদের যে ক্লাসটা হবে এটা আগের দুইটা ক্লাস যদি না পড়ো, না দেখো, তাহলে একটু বুঝতে কষ্ট হবে। আপাতত বেশি কষ্ট হবেও না, কারণ আজকে আমরা ওই এলিজাবেথ অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামার ডক্টর ফস্টাস থেকে ব্রিফ কোশ্চেনগুলো পড়বো। জাস্ট আমরা নাটকটাকে মানে এই ড্রামাটাকে যাতে আরো খুঁটিনাটি আমরা জানতে পারি সেজন্য। এটা এটা তোমাদের জন্য একটা টিপ বলতে পারো, যে তুমি যখন কোথাও কোনো সামারি পড়ে আসবা বা কোথাও থেকে কোনো জিনিস হয়তো হালকা একটু ধারণা নিয়ে আসছো, তারপরে এসেই তুমি যেটা করবা হচ্ছে যে তোমার যে ব্রিফ কোশ্চেনগুলো আছে তোমার গাইড থেকে অথবা অন্য যে কোনো সোর্স থেকে ওই ব্রিফ কোশ্চেনগুলো পড়ে ফেলবা। ব্রিফ কোশ্চেন পড়লেই তোমার সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে থার্ড ইয়ার, আমি এর আগেও ওই যে তোমাদের ওই ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে থার্ড ইয়ারটা একটু অন্যরকম, একটু কঠিন। এই ইয়ারটাতে ভালো করে পড়তে হবে সব কিছুই, একবারে খুঁটিনাটি ভালো করে না পড়লে তোমার যেটা হবে যে তুমি রেজাল্ট আশানুরূপ হবে না। তোমার মনে হবে যে আমি হেভি পরীক্ষা দিয়ে আসলাম, কিন্তু রেজাল্ট বাড়ানোর পরে যেটা মনে হবে তখন আবার যে জাতীয় বিশ্ববিদ্যালয় মার্কস দেয় না, এটা সেটা এরকম অনেক কিছু মনে হবে। কিন্তু যেটা হয় যে এখানে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো কি ভুল ত্রুটি হয় কি, আমি প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু সবসময়ের জন্য বলতেই থাকবো। আর এগুলো সিরিয়াসলি নিও, যারা এগুলোকে লাইটলি নিবা তারা তাদের অনেক মানে অধিকাংশেরই খারাপ রেজাল্ট হয়ে থাকে আর কি। আমি 17 সাল থেকে এই ব্যাচগুলো চালাচ্ছি, তো এই জন্য আমি জানি, এবং আমরা তো আমাদের সময়গুলো থেকেও দেখে আসছি। তো এই জন্য আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, করতেছি বা করতে থাকবো। তোমরা এগুলোকে একটু চেষ্টা করিও হচ্ছে ইউটিলাইজ করার। আচ্ছা, তো আমরা আজকে শুরু করি। দেখো আমি তোমাদের গ্রুপে ওকে আরো দুই তিনটা জিনিস ক্লিয়ার করে নিই। তোমরা অনেকে আমাকে যেমন গত কয়েকদিন ধরে মেসেজ করতেছো যে আমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ থাকলে ভালো হতো, কেউ বলতেছে আমাদের চ্যাটিং গ্রুপ থাকলে ভালো হতো। আসলে এগুলো আমি রাখি না, এর কারণ হলো একটা মেসেঞ্জার গ্রুপ রাখলে ম্যাক্সিমাম টাইমে যেটা হয়েছে, আমি তো শুরুর দিকে এগুলো তো সবই করেছি তাই না। শুরুর দিকে যখন এগুলো চালু করেছিলাম তখন ওই ঝগড়াঝাটি লেগে যায়। কিভাবে, ধরো তুমি মেসেঞ্জারে একটা জিনিস শেয়ার করলা, কেউ একজন লাইক দিতে গিয়ে হাতে রিয়াক্টে ক্লিক পড়ে গেছে, এবার শুরু হয়ে গেল কেন হাহা রিয়াক্ট দিলা, এই শুরু হয়ে গেল। তো এটা শুধু আহ, মানে একবার দুইবার না, অনেকবার হয়েছে, যার জন্য আমি পরে আর কোনো মেসেঞ্জার গ্রুপ রাখি নাই। বা ইনফ্যাক্ট আমি মেসেঞ্জার গ্রুপের দায়িত্ব থেকেও সরে আসছি। অনেকেই দেখা যায় যে গ্রুপের নাম দিয়ে নিজেরা নিজেরা খুলে রাখে এবং পরবর্তীতে কোনো ঝামেলা বাঁধলে আবার আমার কাছেই আসে। তা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এই জাতীয় কোনো মেসেঞ্জার গ্রুপ টুপ খোলার দরকার নেই, এটা আলটিমেটলি হার্মফুল হয়। তো হার্মফুল যে কোনো জিনিসকে আমরা এড়াই চলবো। আর তোমরা যারা মানে নতুন এসেছো, কেমন হবে কি হবে, তো তোমাদেরকে একটু কনফিডেন্স দেওয়ার জন্য, দেখো তোমাদের এই গ্রুপে আছো তোমরা 50 জন, আমি সহ 51 জন আর কি। তো 50 জন, আরো অনেকেই জয়েন করবে। কতজন জয়েন করবে এটার একটা আইডিয়া দেই। সেটা হলো হচ্ছে আমাদের এই যে তোমাদের সিনিয়র যারা আছে, যারা এবার পরীক্ষা দিবে সামনে, হচ্ছে আরে কয় কি ক্লাস হবে না, কি লিঙ্ক দেই নাই? আচ্ছা, আমি এখনো গ্রুপে মনে হয় লিঙ্ক দেই নাই তোমাদের গ্রুপে। আহা, আচ্ছা, সরি, মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা, আমরা আহ, যেটা বলতেছিলাম যে তোমাদের কনফিডেন্স দেওয়ার জন্য যে তোমরা একটু দেখো, সেটা হলো আমাদের তোমাদের সিনিয়র আগের যে ব্যাচটা, সেই ব্যাচটাতে যারা সামনে পরীক্ষা দিবে, সামনে মাস থেকে হয়তো পরীক্ষা হবে, তাদের গ্রুপ হচ্ছে এইটা। এখানে তোমরা দেখো যে এদের এদের সংখ্যাটা কত। এদের সংখ্যা আরো বেশি ছিল, হ্যাঁ, এখন এখানে 519 জন আছে, তো এখানে 600+। 100-র মতো এরা এই যে সামনে পরীক্ষা বলে অনেকেই মানে লিভ নিয়েছে, বলতেছে যে এখন আর পড়বো না বা এটা সেটা এরকম। তো এই সংখ্যাটাই তোমাদেরকে আশ্বস্ত করার কথা যে আসলে এখানে একেবারে ইয়ে হবে না, মানে পড়াশোনা হবে বলেই আর এতজন আছে। আর এখানে যেমন দেখো আমি
লাস্ট ক্লাসের নাম্বার দেয়নি, এখানে প্রায় 120-25টা ক্লাস হয়ে গেছে, মানে 150টার কাছাকাছি ক্লাস হয়ে যাবে। এখানে এই যে 121টা, আরো 2-3টা ক্লাস, মানে 123-24টা হয়ে গেছে, আরো তো 24-25টা হবে। আমাদের সেকেন্ড ইয়ারে 100 প্রায় 150 প্লাস হয়ে গিয়েছিল গত সেকেন্ড ইয়ারে। নিউ সেকেন্ড ইয়ারও প্রায় এখন 25 প্লাস ক্লাস হয়ে গেছে অলরেডি। আবার তোমাদের গ্রুপগুলোতে মাসে 10টা ক্লাস হবেই, আর হচ্ছে এটা মিনিমাম 10টা ক্লাস হবেই, বাকিটা হচ্ছে আরো বেশি হবে। আচ্ছা, এবার চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। অনেকেই প্রথম দিকে ঢুকতে গেলে এরকম সমস্যা হয় যে শুনতে পাচ্ছি না বা এটা সেটা। এটা হয় কি যে ওই মুহূর্তে হয়তো বা তোমার ওখানে নেটের স্পিডটা ড্রপ করেছে, এই জন্য। আমার এখানে যদি সমস্যা হতো তাহলে কেউই শুনতে পেতো না। ওকে, আবার এরকমটা আছে যে অনেকেই দেখা যাচ্ছে যে একটা ক্লাস মিস গেলে অনেক হুড়োহুড়ি বা টেনশন বাঁধিয়ে ফেলো। তো এত টেনশন করার কিছু নেই, তোমরা তো পরে ভিডিও পাবেই। যারা গতবারে আমাদের সেকেন্ড ইয়ারে আমাদের সাথে ছিল তারা তো জানোই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম। তো দেখো, আমরা পড়ছি হচ্ছে 16 and 17, 16 বলতেছি, এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান যে ড্রামা রয়েছে সেই ড্রামাটা পড়তেছি। এবং এখান থেকে আমরা ডক্টর ফস্টাস, হ্যাঁ, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস, ক্রিস্টোফার মার্লোর এই রাইটিংটা সম্পর্কে পড়তেছি। এই রাইটিংটা সম্পর্কে পড়ার আগে আমরা একটু ট্র্যাজেডি কি, ট্র্যাজেডির বৈশিষ্ট্য কি, এগুলো আমরা একটু জেনে আসছি। এবং তারপরে গতদিন আমরা এটা সামারিটা পড়েছি। আজকে আমরা এখান থেকে পড়বো হচ্ছে এটার খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য এটার ব্রিফ কোশ্চেনগুলো। তো দেখো, এটা তোমাদের সেট সাজেশন থেকেই, হ্যাঁ, সেট সাজেশন থেকে নেওয়া ব্রিফ কোশ্চেনগুলো। আসলে সর্বকালেই যে ব্রিফ কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেয়া থাকে। তো ব্যাপারটা এরকম না যে এবারের এটা তাহলে এটা আমরা কেন পড়বো, এরকমটা না। তো দেখো, আমরা এখান থেকে পড়ি, এখান থেকে জাস্ট পড়লে আমরা এই ড্রামার সম্পর্কে আরো অনেক খুঁটিনাটি জিনিস জেনে যাব। তো এই জানার জন্য আসলে এটা পড়া। আর আরেকটা জিনিস, আমি ক্লাসগুলো আরো ইন্টারেক্টিভ করার জন্য আমি মাঝে মাঝে ধরবো। এই যে আজকে যে পড়াগুলো পড়বো আমরা, সামনের ক্লাসে আমি শুরুতে দেখা যাচ্ছে প্রথম 4-5 মিনিট আমি সবাইকে, হয়তো সবাইকে না, যাদের যাদের হয়তো আমার এই নজরে আসবে, হয়তো আমি এখান থেকে সাপোজ এখান থেকে মোহনকে হয়তো বললাম যে এটা বলো, তারপর এখানে আমিরাকে বললাম যে এটা বলো, এরকম জিজ্ঞাসা করবো। সো তোমরা এগুলো একটু পড়তে হবে বাসায়। আর থার্ড ইয়ারের প্রথম 3-4 মাস একটু কষ্ট করবা, দেখবা যে এর পরবর্তীতে একটা ম্যাচিউরিটি চলে আসছে তোমাদের ভেতরে, তখন তোমরা অনেক কিছু এমনিতে বুঝে ফেলবা। তো প্রথম 3-4 মাস একটু সিরিয়াসলি পড়াশোনা করো। দেখো, ডক্টর ফস্টাস থেকে পড়ি যে হু ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য ড্রামাটিস্ট অফ শেক্সপিয়ার্স প্রেডিসেসর্স, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের পরে তার যে মানে সবচেয়ে ভালো যে ড্রামাটিস্ট সে কে, সেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো হচ্ছে ও এই আমাদের, আচ্ছা এটা কি পরে না আগে? প্রেডিসেসর, অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বে, প্রেডিসেসর মানে কি? প্রেডিসেসর মানে মনে হয় পূর্বে। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের পূর্বে সবচেয়ে ভালো যে ড্রামাটিস্ট তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। তো এটা একটু মাথায় রাখো, এটা একটা ব্রিফ কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ এগুলো। হু ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য ইউনিভার্সিটি উইটস? ইউনিভার্সিটি উইটস তোমরা ওই যে সেকেন্ড ইয়ারে পড়েছো না, ইউনিভার্সিটি উইটস এবং তাদের কন্ট্রিবিউশন, ওইখানে আমরা দেখেছি যে ক্রিস্টোফার মার্লো হচ্ছে গ্রেটেস্ট সবগুলোর ভেতরে, মানে নাটের গুরু ছিলেন এই ইউনিভার্সিটি উইটসদের ভেতরে। তো ক্রিস্টোফার মার্লো। এবার দেখো, হু ইজ ফস্টাস? ফস্টাস কে? ফস্টাস ইজ দ্য হিরো অফ দ্য প্লে ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস যে নাটকটা, এইটার হচ্ছে হিরো ডক্টর ফস্টাস। ইজ অরিজিনাল ইজ সাপোজ টু বি জন ফস্ট। তার অরিজিনাল নাম হিসেবে বলা হয় এটা হচ্ছে জন ফস্ট বা জোয়ান ফস্ট, এবং এ রিচ বার্জার অফ মিনেস অ্যাসোসিয়েটেড উইথ গুটেনবার্গ, মানে একটা বড়লোক ফ্যামিলির লোক ছিল, বেশ ভালো সালো ফ্যামিলির, এবং গুটেনবার্গের লোক তিনি। হিস্টোরিক্যালি হি ইজ আ রেপুটেড প্রফেসর অফ দ্য ব্ল্যাক আর্ট, এবং ঐতিহাসিকভাবেই তিনি খুবই রেপুটেড একজন প্রফেসর। তিনি ব্ল্যাক আর্ট জানতেন, মানে জাদুবিদ্যা আর কি। এরপরে এ নেটিভ অফ জার্মানি, এবং তিনি মানে জার্মানির নেটিভ লোক ছিলেন। হু ফ্লারিশড অ্যাট দ্য এন্ড অফ দ্য 15th সেঞ্চুরি অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য 16th সেঞ্চুরি, এবং তিনি 15th সেঞ্চুরির শেষ থেকে 16th সেঞ্চুরির শুরুর দিকে
তার যে হচ্ছে মহিমা, সে মহিমা তিনি দেখিয়েছেন, তার প্রতিভার যে বিচ্ছুরণ সেটা ঘটেছে। 15 সেঞ্চুরি বলতে যারা বুঝো না তাদের জন্য সেটা হচ্ছে 14 শতক। 1400 থেকে 1400 শেষের দিকে হচ্ছে এই 15-এর এন্ড, আর 15 শতকের মানে 1500 সাল থেকে তার শুরুর দিকে হচ্ছে 16 শতক। মানে এক কথায় 1401 থেকে বা 1400 থেকে 1499 পর্যন্ত এটা হচ্ছে 1500 শতক, আর 1500 থেকে 1599 পর্যন্ত এটা হচ্ছে 1600 শতক। এটা যারা বোঝো না বা আমরা অনেক সময় বুঝি কিন্তু মনে থাকে না, এই জন্য মনে করিয়ে দিলাম। হু আর দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল? গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল কারা? দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল আর দ্য পার্সনিফিকেশন অফ ফস্টাস ইনার টার্মোয়েল। আমরা যে কতদিনে বললাম না যে দুইটা ক্যারেক্টার এসে ডক্টর ফস্টাসকে বারবার বোঝাতে চাচ্ছে। তো এই গুড অ্যাঞ্জেল যেটা, এটা হচ্ছে ডক্টর ফস্টাসের বলতে পারো যে বিবেক, আর একটা যে ইভিল অ্যাঞ্জেল এটা হচ্ছে বদমাশ, শয়তান। তো এই দুইটা কি করতেছে যে একটা মানুষের দুইটা দিক থাকে, ভালো দিক খারাপ দিক। তো ডক্টর ফস্টাসের মনের ভেতরে যে ভালো দিক, সে বলতেছে যে তুমি খারাপ কাজগুলো করিও না। আর এভিল সাইড যেটা রয়েছে সেটারই পার্সনিফিকেশন হচ্ছে এভিল অ্যাঞ্জেল, সে বলতেছে আচ্ছা করো, সমস্যা নেই। The evil angel encourages Faustus to take the path of damnation, while the good angel tries to save him. এভিল অ্যাঞ্জেল সে সবসময় ডক্টর ফস্টাসকে উৎসাহ দিচ্ছে যে তার ধ্বংসের বিনিময়, ধ্বংসের যে পথ সেই পথটাকে যেন সে বেছে নেয়। আর গুড অ্যাঞ্জেল সে বলতেছে যে এটা করো না। Their characters reflect Christian belief that humans are assigned guardian angel and that devils can influence human thoughts. এবং এইখানে এই যে তাদের এই দুটো ক্যারেক্টার অর্থাৎ গুড এবং ইভিল অ্যাঞ্জেল, এই দুটো ক্যারেক্টার মতো ক্রিশ্চিয়ান একটা বিলিফকে রিফ্লেক্ট করতেছে, এবং সেটা হলো যে মানুষের সাথে দুইটা অ্যাঞ্জেল থাকে, অ্যাসাইন করা আছে আর কি, নিয়োগ দেওয়া আছে। এবং এই দুইটা অ্যাঞ্জেল রয়েছে, এবং ডেভিল যেটা, শয়তান যেটা, সে মানুষের হিউম্যান থটটাকে ইনফ্লুয়েন্স করতে পারে, প্রভাবিত করতে পারে। তো এটা শুধু ক্রিশ্চিয়ান বিলিফ না, এটা আমরা জানি হচ্ছে আমাদের ইয়েতেও রয়েছে। আচ্ছা, হু ইজ লুসিফার? লুসিফার ইজ সামটাইমস থট টু বি অ্যানাদার নেম অফ শাতান। শাতানের আরেকটা নেম হচ্ছে লুসিফার, এটা মনে করা হয়। ইন ডক্টর ফস্টাস, মার্লো ইউজেস লুসিফার অ্যাজ শাতানস প্রপার নেম, এবং শাতানের যে প্রপার নেম সেই নেম হিসেবে লুসিফার নামটা ইউজ করা হচ্ছে। মনে রাখিও, শাতান হচ্ছে অনেক রকম, অনেক লোক হতে পারে, বাট শতানদের মধ্যে যে লিডার তার প্রপার নেম তো বুঝোই নাউন প্রোনাউনের ক্ষেত্রে, তো প্রপার নাউন হিসেবে এই লুসিফার নামটা ইউজ করা হচ্ছে। আর শয়তান যেমন বেলজিবাবও একটা শয়তান, বা হচ্ছে তোমরা এখানে যে মেফিস্টোফিলিস পাবা, মেফিস্টোফিলিস হচ্ছে একটা শয়তান। তোমরা যখন প্যারাডাইস লস্ট পড়বা তখন বেলজিবাব ক্যারেক্টার পাবা, সেম ক্যারেক্টার, এই জন্য গুলিয়ে ফেলি, আমি নিজেও গুলিয়ে ফেলি, তোমরাও পরীক্ষাতে গিয়ে গুলিয়ে ফেলবা। তো এই জন্য মাথায় রেখো আগেই যে লুসিফার শয়তান, আর এর সাগরেদ হচ্ছে মেফিস্টোফিলিস, এটা ডক্টর ফস্টাসে। আর যখন তোমরা ইয়েতে যাবা, প্যারাডাইস লস্টে যাবা, তখন ওইখানে শয়তান নামে একটা ক্যারেক্টার পাবা, এবং তার যে হেল্পার তার নাম হচ্ছে বেলজিবাব। এই দেখো এখানে বেলজিবাব দিয়েই দিয়েছে। হু ইজ বেলজিবাব? বেলজিবাব ইজ ওয়ান অফ লুসিফারস অফিসার্স। বেলজিবাব হচ্ছে লুসিফারের একজন অফিসার। হি ইজ আ পাওয়ারফুল ডেমন, সে একজন পাওয়ারফুল মানে শক্তিশালী একজন শয়তান। ফস্টাস আইডেন্টিফাইজ হিম অ্যাজ গড, এবং ফস্টাস তাকে শুরুতে গড মনে করে। আরে এটার ছবিটা কেমন হয়ে গেছে। হু ইজ রবিন? এটা আমরা জানি, রবিন ইজ অ্যান ওস্টলার, একজন হচ্ছে অশ্বা, মানে কি কয়, ঘোড়া রাস্তা বলে থাকে, বা ঘোড়াকে দেখাশোনা করে এরকম। অ্যান্ড হ্যাঁ, হর্স ট্রেডার, তাই না? এরকম দেখেছিলাম মনে হয়। আচ্ছা, হর্স ট্রেডার, হ্যাঁ। দ্যাট ইজ এ হর্স কিপার, এই তো এখানে বলেই দিচ্ছে। হর্স ট্রেডার বা পাশাপাশি একই সঙ্গে ওই হর্সের যে আস্তাবল সেখানেও থাকে, এবং এটাকে বলা হচ্ছে হর্স কিপার। হি ইজ ইন চার্জ অফ দ্য স্টাবল অ্যান্ড হ্যাজ দেয়ারফর টু লুক আফটার দ্য হর্সেস। ওই যে একই কথা আর কি, অসলার মানে সে হচ্ছে একই সঙ্গে রাখাল প্লাস ওইটা ট্রেডার, যেটা যেভাবে বলো আর কি। হু ইজ র্যাল্ফ? এগুলো আমরা জেনেছি গতদিনে, সো এইটা আমি এগুলোকে আউট মানে এড়িয়ে যাচ্ছি। এরপরে আছে হর্স কোর্সার, এটাও আমরা এড়িয়ে যাই।
তারপরে হু ইজ কোরাস, এটা আমরা একটু দেখি। কোরাস ইজ এ গ্রুপ অফ ক্যারেক্টার্স হু টেক্স পার্ট উইথ দ্য অ্যাক্টার্স অফ দ্য ইন দ্য ডায়ালগ অফ এ ড্রামা অ্যান্ড এক্সপ্রেস দেয়ার সেন্টিমেন্টস ইন সং। আচ্ছা, এটা আমরা ওই যে সফোক্লিসের পড়েছিলাম না সেকেন্ড ইয়ারে, সফোক্লিস, ওইখান থেকে আমরা চিন্তা করব যে এটা হচ্ছে গ্রুপ অফ পিপুল, একদল লোক যারা হচ্ছে ড্রামার ভেতরে কিছু যেই জিনিসগুলোকে পারফর্ম করা যায় না সেই জিনিসগুলো তারা গানের মাধ্যমে বা ইনফরমেশনের মাধ্যমে এগুলোকে শেয়ার করে অডিয়েন্সের সাথে। সেটা আমরা সফোক্লিসের ভেতরে দেখেছি যে সফোক্লিস হচ্ছে অনেক জিনিস যেগুলো মানে যে ঘটনাগুলো ঘটতেছে সেটার পাস্ট অতীতের কিছু ঘটনা এরা বলতেছে, আবার যে ঘটনাগুলো আসলে স্টেজে পারফর্ম করে বলা যাবে না সেগুলো তারা বলতেছে। তো এই হচ্ছে এই হচ্ছে কোরাসের কাজ। হু ইজ মার্স? মার্স ইজ দ্য রোমান গড অফ ওয়ার। আমরা জানি হচ্ছে মিথোলজি হচ্ছে গ্রিক মিথোলজি একটা, রোমান মিথোলজি একটা। মিথোলজি কিন্তু দুইটা, গ্রিক মিথোলজি এবং রোমান মিথোলজি। তো গ্রিক মিথোলজির যে যুদ্ধের যে গড তার নাম হচ্ছে মার্স। হি অ্যালিড হিমসেলফ উইথ দ্য একটা ক্যারেক্টারের নাম টু ডিফিট দ্য রোমান্স। আচ্ছা, এর সাথে তিনি যোগসূত্র করেছিলেন, যোগ দিয়েছিলেন এবং তিনি রোমানদেরকে হারিয়ে দিয়েছিলেন যুদ্ধে। আচ্ছা, একটু আমি 1 মিনিট সাইলেন্টে যাচ্ছি। ওকে, আচ্ছা, এবার আসে হু ওয়াজ কার্থেজ। কার্থেজ ওয়াজ অ্যান এনসিয়েন্ট সিটি সিচুয়েটেড ইন দ্য নর্থ অফ আফ্রিকা। আফ্রিকার পূর্বাঞ্চলে কার্থেজ নামে একটা শহর ছিল, প্রাচীন শহর। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য ফোনিশিয়ানস। এটা ফোনিশিয়ানরা এটাকে মানে গোড়াপত্তন করে, অ্যান্ড ডেস্ট্রয়েড বাই দ্য রোমান্স ইন 146 বিসি, মানে 146 যে খ্রিস্টপূর্ব, বিফোর ক্রাইস্ট, সেই সময়টাতে রোমানরা এটাকে ধ্বংস করে দেয়। আচ্ছা, এগুলো আমাদের অতটা দরকার নাই, আমরা এখানে চলে যাই যে হোয়ার ওয়াজ ডক্টর ফস্টাস বর্ন। ডক্টর ফস্টাস তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন, ইন টাউন কল্ড রোডস। তিনি জার্মানির রোডস নামক একটা টাউনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লার্নিং অফ ডক্টর ফস্টাস? ডক্টর ফস্টাস এর শিক্ষা সম্পর্কে কি জানি আমরা? তো ফস্টাস অ্যাকুয়ার্ড এক্সটেন্সিভ নলেজ ইন দ্য ফিল্ড অফ ডিভিনিটি অ্যান্ড থিওলজি। তিনি থিওলজি এবং ডিভিনিটি মানে এক কথা রিলিজিয়াস যে পড়াশোনা, সেই পড়াশোনাতে তার একটা প্রকার আর কি একটা জ্ঞান ছিল। অ্যান্ড ওয়াজ অনার্ড ইন দ্য ডক্টরস টাইটেল, এবং তাকে ডক্টরের যে টাইটেল সেই টাইটেলটাও দেওয়া হয়েছিল আর কি। আচ্ছা, এবার আসে হোয়াট ইজ নেক্রোম্যান্সি। নেক্রোম্যান্সি ইজ দ্য ভিসিয়াস আর্ট অফ কলিং অফ দ্য স্পিরিটস অফ দ্য ডেড। মানে এক কথা নেক্রোম্যান্সি মানে হচ্ছে কালো জাদু। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা পাপের একটা কৌশল, যেই কৌশলের মাধ্যমে মরে যাওয়া লোকদের স্পিরিট বা আত্মাকে কল করা হয়। তা আমাদের এই ডক্টর ফস্টাস তিনি এই শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন পরবর্তীতে আর কি, এবং এইভাবেই ওই যে মেফিস্টোফিলিসকে নিয়ে আসতেছে, বা লুসিফার কিন্তু এখানে কখনো লুসিফারকে সে ডাকতেছে না, বা লুসিফার আসতেছেও না, এখানে মেফিস্টোফিলিস আসতেছে। হু ওয়াজ মেফিস্টোফিলিস? মেফিস্টোফিলিস ইজ দ্য সার্ভেন্ট অর ডেপুটি অফ লুসিফার। লুসিফারের অধস্তন একজন, মানে তার বলতে পারো তার সার্ভেন্ট, তার চাকর বা তার আজ্ঞাবহ, মেফিস্টোফিলিস। ওয়াই ডাজ ফস্টাস ডিসাইড টু প্র্যাকটিস নেক্রোম্যান্সি? কেন ডক্টর ফস্টাস এই কালো জাদুর প্র্যাকটিসটা করতে শুরু করেছিলেন? বলো। ওই যে প্যারাডাইস লস্ট এর সাথে যে লুসিফারের যে ইয়েটা বলছিলেন না, যে বেল জব নাকি, ওই জিনিসটা বুঝি নাই স্যার। আচ্ছা, মিল্টনের প্যারাডাইস লস্ট রয়েছে, তোমাদের এই ইয়ারেই আছে, আমরা পড়বো এটা। তো প্যারাডাইস লস্টের ভেতরে দুইটা ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে শাতান তার নাম, আর একটা হচ্ছে তার ডেপুটি বা তার সার্ভেন্ট হচ্ছে বেলজিবাব নাম। ঠিক ওই এই 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 এখানে যখন আমরা হচ্ছে লুসিফার এবং মেফিস্টোফিলিস সম্পর্কে পড়বো, আমরা কানেক্ট করতে পারবো যে ওই দুইজনকেই যেন এখানে নিয়ে আসা হয়েছে, বা এই দুইজনকেই যেন ওখানে নিয়ে যাওয়া হয়েছে। লুসিফারের সার্ভেন্ট কি হচ্ছে মেফিস্টোফেলিস? হ্যাঁ, এখানে মেফিস্টোফিলিস সার্ভেন্ট বলতে তার আজ্ঞাবহ আর কি, তার সমস্ত আদেশ নিষেধ এখানে শোনে। আর আমরা প্যারাডাইস লস্টে দেখতে পাবো যে শয়তানের সহযোদ্ধা, হ্যাঁ, শয়তানের সেকেন্ড ইন কমান্ড। শয়তান যদি হয় হচ্ছে সেনাবাহিনীর প্রধান, তাহলে তার পরের পোস্টটা হচ্ছে বেলজিবাবের।
ওইখানে আমরা পড়বো, তাহলে তখন বুঝতে পারবো অনেক কিছু। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, Faustus decides to practice necromancy because it offers unlimited profit, power, honor and authority to him. ডক্টর ফস্টাস তিনি নেক্রোম্যান্সি বা কালো জাদু, ব্ল্যাক আর্ট, এটা তিনি প্র্যাকটিস করা শুরু করলেন, কারণ এটার মাধ্যমে তিনি অনেক শক্তি পাবেন, অনেক তার লাভ হবে অনেক, এবং তিনি অনেক সম্মান পাবেন, এবং তার উপরে অথরিটি টু হিম, তিনি অনেক বিষয়ে কর্তৃত্ব ফলাতে পারবেন আর কি। এই জন্যই তিনি মূলত এই নেক্রোম্যান্সিটার প্র্যাকটিস শুরু করেন। আচ্ছা, এ সাউন্ড ম্যাজিশিয়ান ইজ আ মাইটি গড, ফ্রম হোয়ার ইজ দ্য লাইন কোটেড? এই লাইনটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? এ সাউন্ড ম্যাজিশিয়ান ইজ এ মাইটি গড। দ্য লাইন ইজ কোটেড ফ্রম মার্লোস ট্র্যাজিক প্লে ডক্টর ফস্টাস। এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ, হুইজ ভ্যালদেস, এগুলো আমরা গত দিনে পড়েছি, তো এটা আর বলতেছি না, আমরা এখান থেকে মেইন জিনিসগুলো পড়তেছি। হাউ ডিড ফস্টাস ব্রিং মেফিস্টোফেলিস বিফোর হিম? ফস্টাস কিভাবে তার সামনে মেফিস্টোফেলিসকে নিয়ে আসলো? ফস্টাস ব্রট মেফিস্টোফেলিস বিফোর হিম বাই রিসাইটিং স্পেল। মানে রিসাইটিং স্পেল বলতে, স্পেল মানে আমরা জানি জাদুর যে মন্ত্র, সে মন্ত্র রিসাইট করলো সে, এবং এর ফলেই মেফিস্টোফেলিস চলে আসলো। হোয়াট ইজ ট্রিনিটি? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হোয়াট ইজ ট্রিনিটি? দ্য ট্রিনিটি ইজ দ্য ক্রিশ্চিয়ান রিলিজন, মানে ইন দ্য ক্রিশ্চিয়ান রিলিজন, খ্রিস্টান ধর্মে ট্রিনিটি মানে হচ্ছে মিনস দ্য ইউনিয়ন অফ ফাদার, সান অ্যান্ড হলি স্পিরিট ইন ওয়ান গড। অর্থাৎ বাবা, ছেলে এবং হলি স্পিরিট, এই তিনটা যখন একসঙ্গে মিলিত হচ্ছে তখন সেটা হচ্ছে গড, বা গডের ভেতরে এই তিনটা জিনিসই রয়েছে। বা আমরা আরেকটা জিনিস যে বলতে পারি যে আমাদের যে মানে ক্রিশ্চিয়ান বিলিভাররা বিশ্বাস করে যে হচ্ছে তৃত্ববাদ, যেটাকে বলে গডের তিনটা রূপ। এক হচ্ছে গড নিজে একরকম, আবার গড হচ্ছেন ফাদার, আবার গড হচ্ছেন সান। তো এই তিনটা রূপ হচ্ছে গডের নিজস্ব একটা রূপ, গডের বাবার মতো একটা রূপ, আর গডের সানের মতো একটা রূপ। এই তিনটা রূপকে বলা হয় ট্রিনিটি। এটা সম্পর্কে আমরা ভবিষ্যতে আরও পড়বো, আরও অনেক কিছু জানবে তোমরা। থার্ড ইয়ারে অনেক কিছু জেনে ফেলবে, হ্যাঁ, যেটা দেখবে যে ফোর্থ ইয়ারে গিয়েও মনে হবে যে এগুলো তো সব জানি, কিন্তু থার্ড ইয়ারে এমন অনেক কিছু জানবা যেগুলো আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দেখোইনি, শোনোইনি। তো এগুলো থার্ড ইয়ারে অনেক কিছু এরকম পাবা। হোয়াট ইজ মেফিস্টোফেলিস আইডিয়া অফ হেল? মেফিস্টোফেলিসের এই নরক সম্পর্কে তার ধারণাটা কি? According to Mephistopheles, hell doesn't mean any particular place to which Lucifer and his followers have been confined. মেফিস্টোফেলিসের মতে যে হেল বলতে আসলে কোনো পার্টিকুলার প্লেস নাই যেখানে লুসিফার এবং তার ফলোয়ারদেরকে আটকে রাখা হয়েছে। টু হিম হেল মিনস দ্য লস অফ হেভেন, এবং তার তার মতে, মেফিস্টোফেলিসের মতে নরকের মানে হচ্ছে যে স্বর্গ থেকে বিতাড়িত হওয়া। মানে তার কথা মতো যে মানুষ যেদিন স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে, বা আমরা যেটা জানি যে ইবলিস শয়তানের স্বর্গেই ছিল, সেখান থেকে বিতাড়িত হয়েছে। তো এই বিতাড়িত যেদিন থেকে হলো সেদিন থেকেই নরক, পৃথিবীটাও কাইন্ড অফ নরক। তো এটা বলতেছে অ্যাকর্ডিং টু আর কি মেফিস্টোফেলিসের মতে, এটা যে আসলে হেল বলতে আলাদা কোনো প্লেস নাই। মানুষ যখন এই স্বর্গ থেকে বিতাড়িত হলো, বা শয়তান যখন স্বর্গ থেকে বিতাড়িত হলো, তখনই হেলের যে অ্যাক্টিভিটিটা সেটা শুরু হয়ে গেল। আচ্ছা, ফর হোয়াট পিরিয়ড অফ টাইম ডাজ ফস্টাস সেল হিজ সোল ইন এক্সচেঞ্জ ফর দ্য সার্ভিস ফ্রম দ্য ডেভিল? আচ্ছা, ফস্টাস সেলস হিজ সোল ইন এক্সচেঞ্জ ফর দ্য সার্ভিস অফ দ্য ডেভিল ফর 24 ইয়ার্স। 24 বছরের জন্য সে তার হচ্ছে আত্মাটাকে বিক্রি করে দিল। সো হি উইল স্পেয়ার হিম 4 and 20 ইয়ার্স, এবং এর ফলে সে 24 বছর সময় পেল। মানে ব্যাপারটা এটা যে শয়তানের কাছে গেল যে আমাকে এই শক্তিগুলো দাও, আমি এরকমভাবে করতে চাই। তো শয়তান বললো ঠিক আছে, তুমি তোমার আত্মাটাকে আমাদের কাছে সেল করে দাও, এর বিনিময়ে আমরা 24 বছর ধরে তোমাকে সব ধরনের হেল্প করব, এবং 24 বছর পরে কি করবো, আমরা তোমার ভেতর থেকে তোমার আত্মাটাকে বের করে নিয়ে চলে আসবো বা তোমাকে মেরে ফেলবো। তো ফস্টাসের যে গুড অ্যাঞ্জেল, যেটা ভেতরের ইনার যে বিবেক, সে বলতেছে না এটা করো না, এটা খারাপ। বাট আরেকটা যে ব্যাড অ্যাঞ্জেল, সে বলতেছে না এটা করো, সমস্যা নেই, তুমি তো 24 বছর, মানুষকে সারা জীবন বেঁচে থাকে নাকি, তুমি তো মারা যাবেই একদিন না একদিন, তো 24 বছর হচ্ছে তুমি ক্ষমতা দেখাইতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে, তো এটা করলে সমস্যাটা কি? আবার মেফিস্টোফেলিসও বুঝাইছে যে আর এমন কি, আমরা তো যেদিন ওই স্বর্গ থেকে বের হয়ে আসছি তখন থেকেই তো নরকে আছে, এটাই তো নরক, এর চাইতে আবার আলাদা কি নরক হবে? এভাবে আর কি মেফিস্টোফেলিসকে বোঝানো, ডক্টর ফস্টাসকে বোঝানো হয়েছে। হোয়াট ডাজ ফস্টাস আইডেন্টিফাই অ্যাজ হিজ গড?
Faustus identifies Beelzebub or devil as his god. ডক্টর ফস্টাস তিনি ডেভিলকে, শয়তানকেই তার গড হিসেবে মনে করেছেন। হোয়াট হিন্ডার্স দ্য সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট। আচ্ছা, শয়তানের সাথে, ডেভিলের সাথে যখন ডক্টর ফস্টাস একটা কন্ট্রাক্ট সাইন হচ্ছে, তখন কোন জিনিসটা তাকে বাধা দিয়েছিল? তো বলা হচ্ছে দ্য কোঅ্যাগুলেশন অফ ফস্টাস ব্লাড হিন্ডার্স দ্য সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট। মানে ব্যাপারটা এরকম যে তোমাকে যদি এখনই বলা হয় যে চলো আমরা একটা চুক্তিতে সাইন করি, এবং সেই চুক্তিতে সাইন করা লাগবে হচ্ছে তোমার নিজের রক্ত দিয়ে, তখন তুমি কি এটা করতে চাইবা? কলমের খোসা দিয়ে তুমি যে কোনো চুক্তিতে সাইন করবা, বাট দুর্নীতির কথা যদি বলা হয় যে দুর্নীতিতে এটা সাইন করতে হবে, তখনও তো করবা না। তো ব্যাপারটা এটাই যে ডক্টর ফস্টাসের যখন ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে এবং এর জন্য তিনি যখন ব্লাড বের করলেন, ব্লাডটা জমে গেল। তো এই কোয়াগুলেশন, যেটা যে জমাট বাঁধা যে রক্ত, এইটা দেখে তার একটু ভয় লেগে গেল এবং সে কন্ট্রাক্টে সাইন করতে চাচ্ছিল না। হোয়াট ডাজ মেফিস্টোফেলিস ডু হোয়াট ফস্টাস ব্লাড কনজিল। আচ্ছা, ফস্টাসের যে ব্লাডটা যখন বের হলো, এটা দিয়ে মেফিস্টোফেলিস কি করলো? তো বলা হচ্ছে মেফিস্টোফেলিস ফেসেস হিম এ শেফার অফ ফায়ার, চিফার অফ ফায়ার টু লুজেন দ্য ব্লাড অ্যান্ড ফস্টাস কন্টিনিউস অন টু ফিনিশ দ্য কন্ট্রাক্ট। আচ্ছা, যখন এই যে রক্তটা কনজিল হয়ে গেল, জমাট বেঁধে গেল, তখন তো ডক্টর ফস্টাস আর ওই হচ্ছে ফাইলে সাইন করতে পারতেছে না। তখন আমাদের ইয়া কি করলো, এই মেফিস্টোফেলিস, সে হচ্ছে একটু আগুন বের করলো আর কি, এবং সে আগুনের মাধ্যমে সে রক্তটাকে একটু গলানোর চেষ্টা করলো, এবং রক্তটাকে গলালো, এবং এরপরে আমাদের ফস্টাস সে কি করলো, রক্তটা দিয়ে আবারও তার কন্ট্রাক্টটা সাইন করলো। হোয়াই ডাজ ফস্টাস ব্লাড কনজিল হোয়েন হি অ্যাপ্রোচেস টু সাইন, এগুলো দরকার নাই। হোয়াট ডাজ মেফিস্টোফেলিস ডিসক্রাইব দ্য লোকেশন অফ হেল। আচ্ছা, হাউ ডাজ, এটাও দরকার নাই। দেখো এটা আবার এরকম হয়ে গেছে। হাউ ডাজ মেফিস্টোফেলিস ডেসক্রাইব দ্য বাউন্ডারি অফ হেল, এগুলোর দরকার নেই। তোমরা এগুলো তারপর নিজেরা পড়ে নিও একবার করে। হ্যাঁ, আমি এখন সময় বাঁচানোর জন্য আমি যেগুলো আনইম্পর্টেন্ট বা আমার কাছে মনে হচ্ছে না, ওগুলো আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, বাট এগুলো তোমরা পড়িও। আচ্ছা, হোয়াই ডাজ মেফিস্টোফেলিস অবজেক্ট টু ফস্টাস ম্যারেজ। কেন মেফিস্টোফেলিস ফস্টাসের বিয়ের ব্যাপারটা নিয়ে সে মানে ইয়ে জানাচ্ছিল, বিয়ের ব্যাপারে বাধা দিচ্ছিল কেন? ম্যারেজ ইজ কনসিডার্ড টু বি দ্য স্যাক্রামেন্ট অফ দ্য চার্চ। ম্যারেজ মানে হচ্ছে এটা হচ্ছে চার্চের সাথে যেন একটা বন্ধন, বা বিবাহ বন্ধনটা এটা চার্চের একটা পবিত্র কাজ। ফস্টাস বিং এ ডিসিপল অফ দ্য ডেভিল শুড নট থিঙ্ক অ্যাবাউট এনিথিং কানেক্টেড উইথ দ্য চার্চ। এবং ফস্টাস যেহেতু সে শয়তানদের একটা হচ্ছে কি বলে ছাত্রে পরিণত হয়েছে, বা যেটা বলতে তাদের অনুসারী পরিণত হয়েছে, তো সেক্ষেত্রে ডক্টর ফস্টাসের আর মানে উচিত না সেটা হচ্ছে যে সে চার্চের কাছাকাছি যাবে। তো এই জন্যেই মেফিস্টোফেলিস তাকে বাধা দিচ্ছিল। সো মেফিস্টোফেলিস অবজেক্ট ফস্টাস ম্যারেজ, মানে যেহেতু এই বিবাহটা হচ্ছে চার্চের বা ধর্মের একটা হচ্ছে কাজ, এই স্যাক্রামেন্ট বলতে তোমার ধর্মীয় কাজ আর কি, বা সংস্কার, এবং যেটার মাধ্যমে চার্চের কাছাকাছি বা ধর্মের কাছাকাছি হয়ে চলে যাবে ফস্টাস, এই জন্য তাকে বাধা দিচ্ছিল। হোয়াই ফস্টাস আনএবল টু রিপেন্ট অ্যান্ড টু সিক গডস ফরগিভনেস। আচ্ছা, আমরা শেষে গিয়ে দেখবো যে ডক্টর ফস্টাস তিনি রিপেন্ট করতে চাচ্ছেন, মানে হয় না তওবা করা, এরকম আর কি, তিনি তওবা করতে চাচ্ছেন, কিন্তু তিনি পারতেছেন না। কেন? ফস্টাস ইজ আনএবল টু রিপেন্ট অ্যান্ড সিক গডস ফরগিভনেস বিকজ হি হ্যাজ বিকাম এ হার্ডেন্ড সিনার। এর কারণ হচ্ছে তিনি অলরেডি খুব কঠিন পাপী হয়ে গেছেন। এই জন্য আমরাও জেনে থাকি না যে কোনো মানুষ যদি খুব বেশি পাপ করে তাহলে আল্লাহ তার কি হৃদয়টাকে বক্র করে দেয়, একটা সময় গিয়ে বড় বড় পাপকেও তার কিছু মনে হবে না, এমনকি সে চাইলেও ভালো কাজ আর করতে পারবে না, সে চাইলেও নামাজ পড়তে পারবে না, অনেক কিছু করতে পারবে না। তো এই জন্যই বলা হচ্ছে যে একটা খুব বড় রকমের সে সিনার হয়ে গেছে বা পাপী হয়ে গেছে, যার জন্য সে আর পারতেছে না। হোয়াট প্রিভেন্ট ফস্টাস ফ্রম কিলিং হিমসেলফ। এবং ফস্টাস একটা সময় সে ভাবলো যে আমি আত্মহত্যা করব, সেটাও পারলো না। দ্য অ্যালুয়ারমেন্টস অফ সেন্সুয়াল প্লেজার্স অফ লাইফ প্রিভেন্ট হিম ফ্রম কিলিং হিমসেলফ।
এবং যখন ফস্টাসের সামনে এরকম চিন্তা ভাবনা আসতেছিল, তখন কি হলো যে ফস্টাসের সামনে সেন্সুয়াল প্লেজার মানে শারীরিক যে আনন্দ ফুর্তি আর কি, এইগুলোর লোভ দেখানো হলো। বা এক কথা বলতে পারো যে ওই যে ফস্টাসের সামনে কিছু হচ্ছে নাচ গানের ব্যবস্থা করা হলো। তারপরে ফস্টাস যাকে চাচ্ছে তাকেই পাচ্ছেন, এমনকি হেলেনকে হেলেনকে নিয়ে আসা হলো। ওই যে হেলেন আমরা জানি হচ্ছে অ্যাকর্ডিং টু মানে ইংলিশ লিটারেচার যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা মানে ওই সময়ের আর কি। তো সেই হিসাবে তাকে নিয়ে আসা হলো। তো এগুলো পেয়ে আসলে তার এই নিজেকে হত্যা করার যে চিন্তা ভাবনা সেগুলো উবে গেল আর কি। হোয়াটস দ্য ওয়ান অফ দ্য কোয়েশ্চেন অফ মেফিস্টোফেলিস রেফার্স টু অ্যান্সার। আচ্ছা, হু মেড দ্য ওয়ার্ল্ড, নাও টেল মি হু মেড দ্য ওয়ার্ল্ড। Faustus begs and commands Mephistopheles to answer the questions, but Mephistopheles will not concede. আচ্ছা, কে এই ওয়ার্ল্ড তৈরি করেছে, আমাকে বলো কে এই ওয়ার্ল্ডটা তৈরি করেছে। তো এইটা ফস্টাস হচ্ছে কমান্ড করলো এবং প্রার্থনা করলো মেফিস্টোফিলিসের কাছে যে এইটার একটা অ্যান্সার দাও। তার মেফিস্টোফিলিস এত বদমাইশ, এত জানে যে আসলে কে তৈরি করেছে, কিন্তু সে আসলে এইটার কোনো মানে উত্তর দিতে চাচ্ছিল না। ইন হাউ মেনি ডেজ ডিড ফস্টাস ভিজিট দ্য ইউনিভার্স। এরপরে ফস্টাস কি হলো, একটা সময় যখন তার পাওয়ার পেয়ে গেল, এবার সে বললো যে আমি সারা বিশ্বব্যাপী ভ্রমণ করব। ফার্স্টাস ভিজিটেড দ্য ইউনিভার্স, এবং সে কি করলো, এই ইউনিভার্সটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সে ভিজিট করলো। বাই দ্য চ্যারিয়ট অফ ড্রাগনস ইন 8 days, 8 দিনে ড্রাগন চালিত যে রথ বা যে যানবাহন সেইটাতে সে 8 দিনে সারা বিশ্ব ভ্রমণ করলো। হোয়াট ট্রিক্স ডাজ ফস্টাস প্লে অন দ্য পোপ। ডক্টর ফস্টাস সে পোপের ওপরে একটা জাদু করেছিল। এই যে বিশ্ব ভ্রমণ করতে বের হয়েছে, তা সেই সময়টাতে সে বিভিন্ন জায়গায় গিয়েছে। তো এক জায়গায় গিয়ে সে পোপের উপরে মানে তৎকালীন যে পোপ আর কি, ক্যাথলিক পোপ, তার উপরেও সে হচ্ছে তোমার জাদু করে। তো কি করে, ফাস্টাস প্লেস এ ফিউ ট্রিক্স অন দ্য পোপ, সে পোপের উপরে কিছু জাদু করে। হোয়েন দ্য পোপ ইজ অ্যাট এ ফিস্ট, ফাস্টাস স্ন্যাচেস অ্যাওয়ে ডিশেস অ্যান্ড ড্রিঙ্কস ফ্রম হিজ হ্যান্ড। যখন পোপ হচ্ছে একটা কি বলে ভোজন সভায় আয়োজনে আর কি অংশগ্রহণ করেছে, এবং যখন খেতে যাচ্ছে, খাওয়া শুরু করতেছে, এরকম সময় ফাস্টাস তার জাদুর মাধ্যমে কি করলো, পোপের কাছ থেকে তার যে খাবারের যে ডিশগুলো সেগুলোকে সরিয়ে নিয়ে আসলো, তারপর ড্রিঙ্কগুলো সরিয়ে নিয়ে আসলো তার হাত থেকে আর কি। হি ইভেন হিটস দ্য পোপ অন হিজ ইয়ার। এমনকি সে কি করলো, এই পোপের কানের উপরে একটা মানে কি বলে আমরা যেটাকে বলি যে থাবা মারা আর কি, চর মারা, সে চরটাও একটা মেরে দিয়েছে। হোয়াই ডাজ ফস্টাস সেল হিজ হর্স, কেন ফস্টাস তার হর্সটাকে ঘোড়াটাকে সেল করে দিল। ফস্টাস সেলস হিজ হর্স বিকজ হি ওয়ান্টস টু ওয়াক অন ফুট থ্রু দ্য লাভলি গ্রিন স্পট। আচ্ছা, ডক্টর ফস্টাস তার হর্সকে বিক্রি করে দিয়েছিল, কারণ হচ্ছে যে সে হচ্ছে পায়ে হাঁটতে চাচ্ছিল একবারে লাভলি গ্রিন যে স্পট বা আমরা যেটাকে বলতে পারি ঘাস, সেই ঘাসের উপরে সে হেঁটে যাবে সেজন্য। হোয়াই ডাজ ফস্টাস ওয়ান দ্য হর্স ডিলার। ফস্টাস এই হর্স ডিলারকে, একটা হর্সের ব্যবসায়ীকে সে কি বলে আর কি ইয়ে করতেছিল, সতর্ক করতেছিল। ফস্টাস ওয়ান্স দ্য হর্স ডিলার দ্যাট হি শুড নেভার রাইড দ্য হর্স ইনটু ওয়াটার আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। এবং ডক্টর ফস্টাস যখন ওই ঘোড়াটা বিক্রি করলো, তখন সে বললো যে তুমি সব কিছু করতে পারো এই ঘোড়াকে নিয়ে, কিন্তু পানির উপর দিয়ে কখনো এই ঘোড়াকে চালিয়ে নিয়ে যাবা না, সে তুমি যে অবস্থাতেই পড়ো না কেন। মানে ব্যাপারটা এরকম যে কোনো মানুষকে যখন তুমি বলবা যে আচ্ছা এটা তো সব কিছুই করা যাবে কিন্তু এই কাজটা করিও না, দেখবা তখন তার মনের ভেতরে ওই যে রবীন্দ্রনাথের একটা কথা আছে না যে নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি। তো এরকম যে যে কাজটা নিষেধ করা হবে সেটাতে তোমার ভেতরে কেন নিষেধ করলো, কি নিষেধ করলো, কি হবে, এটা হবে সেটা হবে, এরকম অনেক চিন্তা ভাবনা আসবে। তো সেটা ঘটলো। এই যে হোয়াট হ্যাপেন টু দ্য হর্স হোয়েন দ্য হর্স ডিলার রোড ইট ইনটু ওয়াটার। যখন পানির উপর দিয়ে এটাকে চালালো তখন কি ঘটলো। When the horse dealer rode the horse into water, it seemed to vanish away into nothingness and it turned into a bundle of hay. মানে এই যে ঘোড়াটা, সেই ঘোড়াটা কিন্তু আমাদের ফস্টাসে তার জাদুর মাধ্যমে এটা তৈরি করেছে।
এবং এটা এই জাদুটা নষ্ট হয়ে যাবে পানির ভেতরে গেলে। তো এই জন্যই হর্স ডিলারকে বলেছে তুমি এটাকে পানিতে নিয়ে যাও না। কিন্তু ওই যে হর্স ডিলার কেন বললো, তখন সে কি করলো, সে পানিতে নিয়ে গেল এবং পানিতে নিয়ে যাওয়ার পরে এই ঘোড়াটা ভ্যানিশ হয়ে গেল এবং ঘোড়ার পরিবর্তে বা সে দেখে যে ওই ঘোড়ার মতো করে বানানো আর কি এক বান্ডেল মানে ওই খড়, হে বলতে আমরা জানি হচ্ছে খড়। হু ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য স্কলার্স? স্কলারদের মতে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাকে? হেলেন ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হেলেন, এটা এটা তোমরা ফোর্থ ইয়ারে গেলে পাবা। হোমারের কাহিনী রয়েছে, হোমারের ইলিয়াড, ইলিয়াড নামে একটা কাহিনী আছে, ওইখানে পাবা। তো ওইখানেও পুরোটা পাবা না, ওইখানেও ওই ব্যাকগ্রাউন্ডে আর কি এই কাহিনীগুলো পাবা। বা এটা তোমরা অলরেডি হয়তো সিনেমাটাও দেখেছো, যে ট্রয়, ট্রয় নামে যে সিনেমাটা রয়েছে ইউটিউবে, দেখবে 4 ঘন্টার একটা সিনেমা রয়েছে, ওই সিনেমাটা দেখতে পারো, ওখানে অনেক কিছু দেখতে পাবা। বা ওখানে হেলেনের কাহিনী নামক অনেক মুভি রয়েছে, এগুলো তোমরা দেখতে পাবা। এগুলো নিয়ে আমি আলোচনা করব যখন তোমরা যখন ফোর্থ ইয়ারে উঠবা, তখন এগুলো নিয়ে একবার ডিটেল আলোচনা করবো একেবারে। হেলেন কোথা থেকে কিভাবে আসলো, কিভাবে ট্রয়ের যুদ্ধ শুরু হলো, ট্রয়ের যুদ্ধের পরিণতি কি ঘটলো, এগুলো সব বলবো তখন। আচ্ছা, হু ওয়াজ হেলেন? এই যে এখানে কিছুটা আছি, যে হেলেন হচ্ছে মেনেলাউস নামে একজন বৃদ্ধ কিং ছিল, তার ওয়াইফ, বাট র্যান অ্যাওয়ে উইথ দ্য ট্রোজান প্রিন্স প্যারিস। এবং বৃদ্ধের কাছে কি আর থাকতে চায়, সে কি করলো, প্যারিসের সাথে পালিয়ে ট্রয় নগরীতে চলে আসলো, ট্রোজান প্রিন্স এইখানে সে চলে আসলো। হোয়াই ডাজ মেফিস্টোফেলিস গিভ ফস্টাস এ ড্র্যাগার? কেন মেফিস্টোফেলিস ফস্টাসকে একটা ড্যাগার দিয়েছিল? ড্যাগার বলতে যে এক ধরনের ছুরি, চাকু। মেফিস্টোফেলিস গিভস ফস্টাস এ ড্যাগার সো দ্যাট হি মে স্ট্যাব হিমসেলফ টু ডেথ, যাতে করে সে তার নিজেকে মানে আত্মহত্যা করতে পারে ওইটার মাধ্যমে, সেই জন্য আর কি দিয়েছিল। হাউ ডাজ দ্য ওল্ড ম্যান ট্রাই টু স্টপ ফস্টাস ফ্রম কমিটিং সুইসাইড? এবং ফস্টাস অ্যাট লাস্টে সুইসাইড করার চেষ্টা করে এবং ওল্ড ম্যান, একজন ওল্ড ম্যান তাকে বাধা দেয়। তো বলছে কিভাবে সে বাধা দিয়েছিল? দ্য ওল্ড ম্যান টেলস হিম দ্যাট দেয়ার ইজ অ্যান অ্যাঞ্জেল hovering ওভার হিজ হেড রেডি টু ব্লেস হিম। আচ্ছা, হিড না, এখানে হেড আর কি। রেডি টু ব্লেস হিম উইথ গডস গ্রেস if only he appeals to God for mercy and keeps away despair from his mind। মানে শেষ মুহূর্ত পর্যন্ত, যে রাত্রিতে আমাদের ডক্টর ফস্টাস আত্মহত্যা করবে বলে প্ল্যান করেছে, বা যে রাত্রিতে শয়তানরা এসে তার সোলটাকে নিয়ে যাবে, সেই রাত্রিতেও সন্ধ্যাবেলা এক ওল্ড ম্যান তাকে বলতেছে, আমার মনে হচ্ছে যে তোমার উপর দিয়ে একটা অ্যাঞ্জেল ঘুরতেছে, তুমি বা হচ্ছে একটু রিপেন্ট করো, তুমি একটু গডের দয়ার ভিক্ষা চাও, তাহলে তোমাকে ক্ষমা করে দেবে। তো এটা তুমি করো। কিন্তু আলটিমেটলি যেটা হয় যে ডক্টর ফস্টাস তো ক্ষমা তো চাই না, বরং আরো এই ওল্ড ম্যানকে মানে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো অবস্থা করে। হোয়াট ডাজ ফস্টাস থিঙ্ক ওয়েন হি কিসেস হেলেন? হেলেনকে যখন সে কিস করলো তখন তার কি ফিলিংস আসলো? When Faustus imprints a kiss on Helen's lip, he thinks that this kiss will make him immortal। মানে সে যখন তাকে কিস করলো তখন তার মনে হলো যে মানে কিস উইল মেক হিম ইমর্টাল, মানে তার এই কিসটাই যেন তাকে ইমর্টাল করে ফেলবে, অমর করে ফেলবে, এটা সে ফিল করলো, যেটা হয় আর কি। Why does Faustus ask Helen to give his soul back to him? কেন হচ্ছে ফস্টাস হেলেনকে বললো যে তুমি আমার সোলটা আমাকে ব্যাক দাও? ফস্টাস আস্ক হেলেন টু গিভ হিজ সোল ব্যাক টু হিম সো দ্যাট হি ক্যান কিস হার এগেইন, মানে যাতে করে সে তাকে আরও একবার কিস করতে পারে, এই জন্য। হু ওয়ান্টস টু বি প্যারিস? ফস্টাস ওয়ান্টস টু বি প্যারিস দ্য ট্রোজান প্রিন্স। ফস্টাস সে এই প্যারিস, যে ট্রোজান প্রিন্স, তার মানে সে এই প্যারিস হতে চায়। ওয়াই ডাজ ফস্টাস ওয়ান্টস টু বি প্যারিস? কেন হতে চায়? প্যারিস ওয়াজ দ্য লাভার অফ হেলেন, সে হেলেনের লাভার ছিল, দ্য প্যারাগন অফ গ্রিক বিউটি, এবং হেলেন হচ্ছে গ্রিকদের সৌন্দর্যের একটা প্যারাগন ছিল বলতে পারো, মানে আদর্শ। ফস্টাস ওয়ান্টস টু বি প্যারিস ইন অর্ডার টু বিকাম দ্য লাভার অফ হেলেন, এবং ফস্টাস হেলেনের লাভার হওয়ার জন্য এই প্যারিস হতে চেয়েছিল। হোয়াই উডন্ট ফস্টাস লাইক দ্য আওয়ার অফ মিডনাইট টু কাম? কেন রাত্রির মিডনাইট যাতে না আসে এটা চাচ্ছিল ডক্টর ফস্টাস? এর কারণ হচ্ছে যে, কারণ ওই যে মিডনাইটে এসে মেফিস্টোফেলিস তাকে নিয়ে চলে যাবে, তার সোলটা নিয়ে চলে যাবে, তাকে মেরে ফেলবে, এই জন্য সে একটা সময় গিয়ে চাচ্ছিল, মানে শেষ মুহূর্তে গিয়ে, যে মিডনাইটটা যাতে না হতো। ওরে বাবা, এখনো তো অনেকগুলো আছে।
আচ্ছা, why does Faustus find relief in Pythagoras theory? Faustus finds relief in Pythagoras theory. He says that if the Pythagoras theory were true, he would be changed into some beast after his death and he would be happy. কারণ সে বিশ্বাস করে যে পিথাগোরাসের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী যে মানুষ এখন মারা গেলে সে পরবর্তীতে আরেকটা প্রাণী হবে আর কি, প্রাণী হয়ে সে আবার জন্ম লাভ করবে। তো এই জন্য পিথাগোরাসের ওইটার কথা সে চিন্তা করে যে যদি পিথাগোরাসের থিওরিটা সত্য হয় তাহলে সে আবার একটা সময় গিয়ে কোনো একটা প্রাণী হয়ে আবার জন্মগ্রহণ করবে মৃত্যুর পরে। তো এই জন্য সে মানে হ্যাপি থাকে। হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য ডক্টর ফাস্টাস? এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা পরীক্ষা দিয়ে দেয়, শুধু না চাকরির পরীক্ষা জিজ্ঞাসা করে। যদি ওখানে কোনো মানে ট্যাটন টিচার থাকে তাহলে তোমাকে বলবে তুমি ফাস্টাস পড়েছো কি না। পড়েছি, এটা ফুল টাইটেলটা বলো তো, এরকম। তো এটাকে জেনে রাখিও, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফাস্টাস। আচ্ছা, এরপরে হোয়াট ইনস্ক্রিপশন ডিড ডক্টর ফাস্টাস নোটিস অন হিজ আর্ম জাস্ট আফটার সাইনিং দ্য কন্ট্রাক্ট? আচ্ছা, যখন এই কন্ট্রাক্ট পেপারটা সাইন করে তখনই ডক্টর ফাস্টাসের মানে বাহুতে একটা সাইন যেন অঙ্কিত হয়ে যায়, একটা ট্যাটু অঙ্কিত হয়ে যায়। ইমিডিয়েটলি আফটার সাইনিং দ্য বন্ড ফাস্টাস নোটিসেস দ্য ইনস্ক্রিপশন অন হিজ আর্ম। তার আর্মের ওপরে একটা ইনস্ক্রিপশন সে দেখতে পায় এবং সেটা হচ্ছে হোমো ফিউজ মিনিং ফ্লাই অ্যাওয়ে ম্যান। মানে হোমো ফিউজ মিনিং বলতে এইটা হচ্ছে একটা হচ্ছে তোমার তৎকালীন আর কি ল্যাঙ্গুয়েজ বলতে পারবো, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ এরকম কিছু একটা, এবং এটার মানে হচ্ছে ফ্লাই অ্যাওয়ে ম্যান। মানে তোমার ভেতর থেকে মনুষ্যত্ব বা মানুষ, তুমি অমানুষ হয়ে গেলে আজ থেকে, ব্যাপারটা এরকম, তোমার ভেতর থেকে মনুষ্যত্বটা চলে গেল। টু হোম ইজ ম্যারেজ এ সিরিমোনিয়াল ট্রয়? তার কাছে বিবাহটা জাস্ট একটা আনুষ্ঠানিক খেলা। এটা কার কাছে? এটা হচ্ছে মেফিস্টোফেলিসের কাছে। মেফিস্টোফেলিস আর কি বিয়েটাকে ডক্টর ফাস্টাসের কাছে এইভাবেই উপস্থাপন করে যে বিয়ে করে কি করবা, এটা তো একটা জাস্ট আনুষ্ঠানিকতা, যেটা ওই যে আমাদের ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে এখন রয়েছে যে বিয়ে কি, আগে হচ্ছে মানে কি বলে বন্ধু বান্ধবী থাকতেই 10-12টা ছেলেপেলে হয়ে যায়। তো এইরকম। আচ্ছা, in which field of learning did Faustus obtain the doctorate degree? ডক্টরেট ডিগ্রি সে কোন সাবজেক্টের উপর নিয়েছিল? তো এটা হচ্ছে থিওলজিতে, মানে ধর্মতত্ত্বের উপরে সে নিয়েছিল। হুইচ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ডিড ক্রিস্টোফার মার্লো? ক্রিস্টোফার মার্লো এলিজাবেথান পিরিয়ডে তিনি লিখেছিলেন। হু ওয়াজ ওয়াক্সেন উইং? ইকারাস হ্যাড ওয়াক্সেন উইং। হ্যাঁ, ওয়াক্সেন উইং হচ্ছে ওই যে মোমের তৈরি যে পাখনা, এবং ওইটা ইকারাসের ছিল। এটা একটা কাহিনী রয়েছে আর কি, যে ইকারাসের কাহিনী। স্যার হচ্ছে ইকারাসটা মানে কে? ইকারাসটা বুঝি না, এটা একটু বুঝাই বললে ভালো হতো। আচ্ছা, এটা তো ফোর্থ ইয়ারের কাহিনী, তুমি এখন বুঝলে কি বুঝবা। ইকারাসের কাহিনীটা এরকম, ওই যে আমরা এই কাহিনীটা আমরাও গল্প আকারে, হ্যাঁ আমরা এখানে গল্প আকারেই জেনেছি, এখানে জাস্ট এই একটা জায়গায় দেয়া আছে যে ইকারাস। একটু ডিটেইলস বললে ভালো হতো, এটার হচ্ছে প্রশ্ন আছে তো এই জন্য আর কি। আচ্ছা, এই যে এখানেই আমরা জানবো, এই যে এখানেই জানতে পারবো ইকারাসের কাহিনীটা একটু ডিটেইলস। আচ্ছা আমি বলি, বলেন। ইকারাসের কাহিনীটা এরকম যে ইকারাসকে তোমার কারাগারে আটকে রাখা হয় এবং সে ওখান থেকে পালাতে চায়, এবং পালাতে যাওয়ার জন্য সে ওই কি করে মোমের তৈরি পাখনা তৈরি করে, এবং সেই পাখনা তৈরি করে সে পালাতে যায়। পালাতে গিয়ে উঠতে উঠতে সে সূর্যের কাছাকাছি চলে যায়, এবং একটা সময় যেটা হয় যে তার পাখনাটা গলে যায়, এবং গলে যাওয়ার পর রেজাল্ট যেটা হওয়ার সেটা হয় যে সে মাটিতে পড়ে যায় এবং মারা যায়, এরকম আর কি কাহিনীটা। আমরা এই যা এখানে আরো জানবো, বা ফোর্থ ইয়ারে গেলেও তোমরা জানবা। দেখো, হোয়াটস দ্য মোরাল অফ ডক্টর ফাস্টাস? এটা গুরুত্বপূর্ণ যে ডক্টর ফাস্টাসের যে মোরাল লেসন, নৈতিক শিক্ষা, সেটা কি? দ্য মোরাল অফ দ্য প্লে ইজ দ্যাট ম্যান শুড নট হ্যাঙ্কার আফটার লিমিটলেস পাওয়ার। যে মানুষের লিমিটলেস পাওয়ারের পিছনে দৌড়ানো উচিত না বা আকাঙ্ক্ষা করা উচিত না। পাওয়ার অ্যান্ড পেল মানে হচ্ছে পাওয়ার এবং সাথে হচ্ছে অহংকার বা আভিজাত্য, এই জিনিসগুলোকে সিক করা উচিত না। ডিগ্রেডিং হিউম্যান সোল টু এ ভাইল ডেপথ, এবং এটা করতে গিয়ে যে মনুষ্যত্ব বোধ বা মানুষের যে গুণাবলী, সেই গুণাবলীগুলোকে যে তুমি কবর দিয়ে দিবা বা এগুলোকে যে নষ্ট করে ফেলবা, এটা করা উচিত না। এরকম কাহিনী কিন্তু হয় যে আমাদের দেশগুলোতে বা বিভিন্ন জায়গায় যে নাস্তিকরা যারা থাকে,
তারা কি হয় যে এত পড়াশোনা করে, এত ইয়ে হয়ে যায় যে একটা সময় গিয়ে নাস্তিক হয়ে যায়। তো নাস্তিকই যদি হয়ে যাও তাহলে তো পড়াশোনা করে আর লাভ হলো না। এরপরে দেখো, হু ওয়ার দ্য ফ্রেন্ডস অফ ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের বন্ধু কারা ছিল? এই যে ভ্যালদেস এবং কর্নেলিয়াস, এই দুজন ডক্টর ফস্টাসের বন্ধু ছিল। নেম অফ দ্য 7 ডেডলি সিন ইন ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের ভেতরে তোমার 7টা ডেডলি সিন এর সিন রয়েছে। স্যার ফ্রেন্ডের কোনো কি ইয়ে আছে এখানে, মানে কোনো মানে সিনের মধ্যে আছে যে ফ্রেন্ডের কোনো কথাবার্তা এরকম? হ্যাঁ, এটার জন্য ওই যে আমি গতদিনের সামারিতে বললাম, আর এটার জন্য যেটা বলেছি যে ওই নাটকটার বাংলা পাওয়া যায়। এখানে এত বেশি নাটক যেগুলো সব টেক্সট পড়ে তুমি শেষ করতে পারবা না। ইনফ্যাক্ট এই সামারি পড়ে পড়েও দেখবা যে তোমার সিলেবাস যেন শেষ হচ্ছে না, এরকম একটা ভাব। তো এই জন্য সব আমি যেটা বললাম গতদিনে, যে তোমরা এই লাইব্রেরিতে পাবা ছোট ছোট এই 70-80 পৃষ্ঠার বই, 40-50 টাকা দাম। এই বইগুলো কিনে নিতে হবে এবং এগুলোতে হুবহু একেবারে ট্রান্সলেশন পাবো। ওই ট্রান্সলেশনগুলো পড়তে হবে, তাহলে ওখানে আরো বেশি জিনিস জানতে পারবো। এদের অবশ্যই ইয়ে তো আছেই। তো দেখো 7টা ডেডলি সিন রয়েছে আমাদের ডক্টর ফস্টাসের ভেতরে, বা ইনফ্যাক্ট ক্রিশ্চিয়ান বিলিফ যেটা, সেটার ভেতরেই 7টা ডেডলি সিন রয়েছে। এবং সেটা 7টা ডেডলি সিনের ভেতরে দেখো একটা রয়েছে প্রাইড, অর্থাৎ অহংকার। এবং এই অহংকারটা হচ্ছে খুব খারাপ, এটা সেটা আমরা সবাই জানি। অহংকারের জন্য শয়তান আর শয়তান হয়েছে, তাই না? তারপরে আছে কভেটিয়াসনেস বা কভেটাসনেস। কভেটাসনেস মানে হচ্ছে তোমার এটা কি লোভ, গ্রিডিনেস আর কি, যেটা সেই লোভ। তারপরে রয়েছে র্যাত, অর্থাৎ রাগ। আমরা রাগের কারণে অনেক কিছু করে ফেলি না? রাগের কারণেই তো এই যে হত্যাকাণ্ড বা এটা সেটা যা কিছু ঘটে সব তো রাগের কারণে। রাগ, লোভ, এগুলো সব কিছুর কারণে আর কি। তারপর হচ্ছে এনভাই। এনভাই মানে হচ্ছে হিংসা করা। গ্লুটনি। গ্লুটনি হচ্ছে পেটুক, যারা খাওয়া দাওয়া যারা বেশি করে, সেইটা। তারপরে হচ্ছে স্লথ। স্লথ মানে হচ্ছে আলস্যতা। আলস্যতা এক ধরনের তোমার হচ্ছে বড় একটা পাপ। এরপর রয়েছে হচ্ছে লেচারি। লেচারি মানে হচ্ছে তোমার কি বলে, ক্যারেক্টার খারাপ, ব্যভিচারী, ব্যভিচারী কাজ করবার। তো এই কয়েকটা হচ্ছে তোমার 7টা ডেডলি সিন। এই ডেডলি সিনগুলো যদি কেউ করে তাহলে তার খবর আছে। তো আমরাও এমনিতেই আমরা বাহ্যিকভাবে আমরাও তাই দেখে থাকি যে প্রাইডের কারণে শয়তান শয়তান হয়েছে, কভেটাসনেসের কারণে আমরা লোভের কারণে অনেক কিছু করে ফেলি, রাগের কারণে অনেক কিছু করে ফেলি, হিংসার কারণে অনেক কিছু করে ফেলি, পেট ভর্তি করার কারণে জন্য আমরা কি করি, আমরা দুর্নীতি করি, আলস্যতার কারণে আমরা নামাজ কালামকে বাদ দিয়ে দেই, আর বাকিটার জন্য তো আমরা প্রেম প্রীতিতে অনেক কিছু করে থাকি। আচ্ছা, এবার আছে দেখো ইকারাস। ইকারাস হচ্ছে গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টার। ইকারাস হচ্ছে সান অফ দ্য মাস্টার ক্রাফটসম্যান ডেডলাস, অর্থাৎ ডেডলাস যে জাদুকর, তার হচ্ছে হচ্ছে তোমার ছেলে, এবং দ্য ক্রিয়েটর অফ ল্যাবিরিন্থ। ল্যাবিরিন্থের হচ্ছে ক্রিয়েটর সে, এই হচ্ছে ডেডলাস। তো এগুলো আমরা জানবো, আমরা আরো ভবিষ্যতে জানবো। আমি এটার উপরে একটা দেখি বাংলা ডক তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো নি, তোমরা ওইখান থেকে আরো ডিটেল জানতে পারবা। আমিও যদি ইনফ্যাক্ট এখন হয়তো বলতে যাই, আমারও ডিটেল সবকিছু মনে নাই, আবার আমরা সময়ও পাবো না। আচ্ছা, এরপরে হোয়াট ডাজ ফস্টাস অ্যান্ড লুসিফার হ্যাভ ইন কমন। ফস্টাসের ভেতরে এবং লুসিফারের মধ্যে কোন জিনিসটা কমন রয়েছে? কমন হচ্ছে এই প্রাইড এবং ইনসোলেন্স, এই দুইটা কমন রয়েছে তাদের ভেতরে। ফস্টাসও খুব বেশি অহংকারী, তার অনেক জ্ঞান, সে স্কলার হয়ে গেছে, এই একটা বিষয়। আবার আমাদের লুসিফার বা শয়তান, সেও হচ্ছে অনেক তোমার ইয়ে হয়ে গেছে, অহংকারী। আমরা জানি যে অহংকারের কারণেই শয়তান আর শয়তান হয়েছে আর কি। তারপরে লুসিফারের ভেতরে এটা রয়েছে। আরেকটা রয়েছে ইনসোলেন্স। ইনসোলেন্স মানে হচ্ছে অধ্যত্ত আর কি, অ্যারোগ্যান্ট। মানে প্রাইড অ্যান্ড অ্যারোগ্যান্ট এটা তো একই জিনিস পাশাপাশি, তো এইটা রয়েছে আর কি। এরপরে আছে হোয়াট ইজ রেনেসান্স। আমাদের এই রাইটিংটা হচ্ছে রেনেসান্স যুগের রাইটিং, তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো তো, রেনেসাঁ যুগের রাইটিং। আচ্ছা, ইন জেনারেল রেনেসান্স মিনস রিবার্থ, হ্যাঁ, অথবা রি মানে এগেইন, নেসেন্স বলতে বার্থ, মানে পুনরায় জাগরণ করা আর কি। ইট হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ দ্য বার্থ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আউট অফ দ্য অ্যাসেস অফ দ্য ডার্ক এজ, অর্থাৎ ডার্ক এজের পরে যেন একটা নতুন মডার্ন ওয়ার্ল্ডের বার্থ হচ্ছে, এটাকে বলা হচ্ছে রেনেসান্স।
Who are the university wits? University wits refers to the group of pre-Shakespearean playwrights associated with the University of Cambridge or Oxford. অর্থাৎ ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে যাদের যোগসূত্র ছিল এরকম কিছু রাইটার, তাদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস, এবং তারা উইলিয়াম শেক্সপিয়ারের আগের যুগের রাইটার। এর ভেতরে রয়েছিল সেটা হচ্ছে থমাস কিড, তারপরে জন লিলি, তারপরে জর্জ পেলে বা জর্জ পেল, তারপরে রবার্ট গ্রিন, থমাস লজ, থমাস ন্যাশ এবং ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো হচ্ছে এদের ভেতরে বস। এরপর রয়েছে নেম দ্য 7 ডেডলি সিন ইন ডক্টর ফস্টার, এটা আমরা পড়লাম। হোয়াট ইজ সলিলোকি? সলিলোকি যে পরের যে তোমরা ড্রামাটা পড়বা ম্যাকবেথ, সেই ম্যাকবেথের প্রধান একটা এলিমেন্টই হচ্ছে সলিলোকি। এই সলিলোকি হচ্ছে একটা ক্যারেক্টার তার নিজের মনে মনে কথা বলে। আমরা অনেক সময় নিজের মনে মনে অনেক কথা বলি না, কথা বলি, ওই কথা বলতে নিজেরা লজ্জাও পেয়ে থাকি, নিজেরা হাসি। হ্যাঁ, একটা জিনিস মনে হয়েছে তখন আমরা হয়তো হাসতেছি, অন্যরা দেখে বলতেছি কি হাসছিস কেন, এরকম হয় না? তো ব্যাপারটা এরকম ক্যারেক্টারের ভেতরেও হয়, এরকম ড্রামার, নাটক বা উপন্যাসের ক্যারেক্টারগুলোর ভেতরেও এরকমটা হয়। তো বলছে সলিলোকি ইজ দ্য পোটেন্ট মিনস অফ সেলফ রেভেলেশন। সলিলোকি হচ্ছে আমাদের ভেতরের একটা অনুভূতি, যেটার মাধ্যমে আমরা সেলফ রেভেলেশন করে থাকি, নিজের ভেতরের কথাবার্তাগুলোকে আমরা মানে ঘোষণা করে থাকি, এবং এটা খুব শক্তি, মানে এক ধরনের শক্তি, এক ধরনের পোটেন্সি আর কি নিজের ভেতরের। ইট ইজ আ ড্রামাটিক ডিভাইস, এটা একটা ড্রামাটিক ডিভাইস ইন হুইচ দ্য ক্যারেক্টার স্পিক্স টু হিমসেলফ। এটার মাধ্যমে ক্যারেক্টাররা তারা নিজেদের সাথে কথা বলে থাকে। ওয়েন হি ইজ অ্যালোন অন দ্য স্টেজ, স্টেজের ওপরে যখন সে একা থাকে তখন, এবং ভাবটা এমন যেন এটা অন্য কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু আমরা তো অডিয়েন্স আছি, আমরা তো এটা শুনবই, তাই না? বা ইনফ্যাক্ট ওই যে আমরা আধুনিক যুগে যে ডিজিটাল নাটক টাটক হয়, এগুলোতে আমরা দেখি যে মনে মনে কথা বলতেছে ক্যারেক্টাররা, এরকম হয়ে থাকে না এরকম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডক্টর ফস্টার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন। আর আমি তোমাদের রিকোয়েস্ট করতেছি তোমরা ওই ছোট ছোট বাংলা বইগুলো কিনো, এবং যতগুলো তোমাদের এই ইয়ারে রয়েছে তো ওইগুলো থেকে পড়ো, ওইটা ডিটেল পড়ার জন্য। ইংলিশটা ডিটেল পড়তে পারো, তোমাদের যদি কারো মন চায় এটা পড়তে পারো, কিন্তু পড়লে দেখবা যে টাইম যাবে, এবং যে সামারি পড়ে যা করতেছে তুমি তার চেয়ে কম পাচ্ছ। আচ্ছা, স্যার এরপরে ওই বইগুলোর নাম কি, যে ছোট ছোট বইগুলো বলছেন? তুমি লাইব্রেরিতে গিয়ে বলবো ডক্টর ফস্টাসের বাংলা অনুবাদ দিন, বাংলা ট্রান্সলেশন দেন, তখন দেখবা ছোট্ট বই দিয়ে দেবে। তারপরে তুমি হয়তো বলবো ওখানে গিয়ে ম্যাকবেথের বাংলা ট্রান্সলেশন দেন, তারপর আরো যেগুলো রয়েছে থার্ড ইয়ারে এগুলো সবগুলোরই পাবা। ওকে, এই যে 7 ডেডলি সিন সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম, এখানে বিস্তারিত শর্ট নোট আছে, এগুলো পরীক্ষায় আসে, তো এগুলো আমরা পড়বো পরবর্তীতে। এখন আমি এটা দিয়েছি। আর রেনেসাঁস সম্পর্কে এখানে বিস্তারিত একটা নোট এখানে আছে, এগুলো তারপর ট্র্যাজিক কনফ্লিক্ট, তারপরে কি হ্যাং করলো নাকি, ও আচ্ছা এটাই ডাবল এসেছে। এরপরে আছে হেলেন সম্পর্কে বিস্তারিত যেখানে কাহিনী রয়েছে, এগুলো তোমরা পড়বা, আমি এগুলো তোমাদেরকে পড়ার জন্য দিয়েছি। হেলেন সম্পর্কে বিস্তারিত পড়বা। তারপরে রয়েছে হচ্ছে ট্র্যাজেডিটা কি, পোয়েটিক্সের ভিতর কিভাবে আমরা যে গতদিনে পড়েছি সেটার ব্যাপারে, এগুলো অনেক সময় শর্ট নোট আকারে আসে, এই জন্য এগুলো আমি তোমাদেরকে দিয়েছি, আর তোমরা একটু পড়তে পারো আর কি। এগুলো তোমরা যখন বই কিনবা তখন তোমাদের বইয়ের ভিতরে তো এগুলো থাকবেই, তারপরেও আমি শেয়ার করতেছি কারণ এগুলো হচ্ছে অনেক আগের বই আমাদের সিলেবাসের, তো এই জন্য এগুলো থেকে তোমরা একটু বিস্তারিত একটু বড় সড়ো লেখাগুলো পাবে। আচ্ছা, এখন বলো তোমাদের কিছু বলার থাকলে। আমাদের ক্লাসের টাইম শেষ, এখন তোমাদের ওল্ড থার্ড ইয়ারের ক্লাস শুরু হবে। বলো। আমাদের নিউ থার্ড ইয়ার তো মনে হয় 2023 এর বই আসছে না, পুরাতন 22 এর বই কিনলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, পুরাতন বই কিনতে পারো। ঠিক আছে ভাইয়া, স্যার হচ্ছে মানে আমি দেখলাম যে আমাদের হচ্ছে থার্ড এডিশন বের হয়েছে, হ্যাঁ, আর পুরাতন যেগুলা বই ওগুলা তো হচ্ছে সেকেন্ড এডিশনের। তো আমি দেখলাম যে হচ্ছে মানে থার্ড এডিশনের বইয়ে মানে এই যে এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা এই বইটাতে, হ্যাঁ, তো মানে পুরাতন বইয়ের থেকে মানে কিছুটা বাদ দিছে, আবার নতুন কিছু মানে অ্যাড করছে। না, ওইটা নতুন কিছু যোজন বিয়োজন না করলে তো তুমি কিনবা না,
তাই না? এই হ্যাঁ জন্য করা। তাছাড়া মানে ভেতরের কন্টেন্ট খুব বেশি বা ইয়ে টিয়ে করে নাই। হ্যাঁ, আমি যেমন এই যে এই টেক্সটটা তোমাদেরকে দিচ্ছি, এইটা তো আমার সময়কার, দেখো 2006-এর মানে 2007-এ আমরা পড়েছি। তাহলে ওই সময়েরটা আমি তোমাকে দিচ্ছি, তো এই হেলেন বা ট্র্যাজিক কনফ্লিক্ট এটা কি আলাদা হয়ে গেল? আলাদা তো না হয়নি, না একই জিনিস। এগুলা তো ঠিক থাকবে বাট হ্যাঁ, হ্যাঁ কিছুটা প্রশ্ন ওগুলো অ্যান্সারের কোনো ক্ষেত্রে সমস্যা নেই, তারতম্য আছে। ওগুলো কোনো সমস্যা নেই আসলে। তো আবার আমার আমি কাছে সবসময়, হচ্ছে শোনো, সবসময় একটা জিনিস হচ্ছে কি, এটা রেকমেন্ডেড যে সবসময় লেটেস্ট জিনিসগুলো পড়া, এটা রেকমেন্ডেড। বাট যদি কারো সমস্যা থাকে তখন সে হয়তো একটু পুরাতন বই পড়লো। এগুলো সমস্যা হয় না, কোনোই সমস্যা পড়বে না। হ্যাঁ আমি দেখলাম আমার কাছে হচ্ছে পুরানা বই আছে। হ্যাঁ তো ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স এ দেখলাম যে হচ্ছে পুরাতন যে বই মানে ওইটার থেকে মানে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিকে মানে আরো বেশি পৃষ্ঠা মানে আরো কিছু সংযোজন ওইটা করছে ওখানে ওইটা থার্ড ওটাই এডিশনে। বললাম, আমি যেটা তোমাকে বললাম, যে সংযোজন না করলে তুমি তো বলবা যে আগের বারেরটাই দিয়ে দিয়েছে, তখন তো তুমি কিনবা না। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ জন্য আর কি করা এগুলো। এক্ষেত্রে মানে উম, কি যে ডিসিশন নিব ভাবতেছি পুরাতন বই করে আবার নিউ বই কিনবো কিনা। আচ্ছা, সমস্যা হলে কিনবা, যখন তোমার মনে হবে যেন সমস্যা হচ্ছে, পাচ্ছি না অমুক নোট, এই নোটগুলো নাই, এটা সেটা, তখন নতুন বই কিনে নিবা। আচ্ছা, সো হুম ঠিক আছে, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে গ্রুপে পোস্ট দিও কোশ্চেনটা, আমি তোমাদেরকে অ্যান্সার দিতে পারবো। আচ্ছা আর স্যার, আমার একটা কথা বলার ছিল। বলো। আজ আমাদের যে 7 ডেডলি সিন আছে, ওইটাই যে মানে যেগুলো আছে, ওগুলোর যদি আমরা সিনোনিম ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে, তাহলে সমস্যা হবে? সমস্যা হবে না, তবে সিনোনিম ব্যবহার না করা উচিত। কারণ হলো যখন এই জাতীয় কোশ্চেনগুলোতে আসবে, তখন তুমি যদি সিনোনিম ইউজ করো, তখন স্যার বুঝে নিবে যে তোমার কাছে ওইটা কঠিন। তবে থার্ড ইয়ারে যখন তুমি উঠেছো, তার মানে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পার করে এসেছো, তোমার একটু ম্যাচুরিটি এসেছে। তো এই ক্ষেত্রে তোমার এই জায়গাগুলোতে সিনোনিম ইউজ না করা উচিত। বাট এমনিতে যখন তুমি ভেতরে আলোচনা করছো, তখন ওই যে হচ্ছে র্যাথকে তুমি রেজ বা অ্যাঙ্গার, এরকম অনেক জিনিস ইউজ করতে পারো। তুমি ওই যে আমরা আরো যেগুলো পড়লাম, কি কি পড়লাম, যেমন এই জায়গাটাতে আমরা গ্লুটোনিকে হয়তো অন্য কিছু, কভেটাসকে আমরা বলতে পারি হচ্ছে গ্রিডিনেস, এরকম বলতে পারি, তাই না? তো এরকম করব না, আমরা এখানে যেটা আছে সেগুলোই ব্যবহার করব। আচ্ছা, তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আমি নেক্সট দিনে আরো অনেক গল্প করবো, কথা বলবো, অনেক প্রশ্ন নিব। আজকে অলরেডি আমাদের টাইমটা পার হয়ে গেছে, তো সেজন্য। তো ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।